দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্কই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আমি চাই অনেক অনেক বড় হয়ে যাক। সেই জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের একটা শেয়ার প্রয়োজন আমার জন্য। সো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন, আমাদের এই ভিডিওগুলো শেয়ার না করেন, তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় হবে না, তাহলে আমাদের এই শোটা আর কন্টিনিউ করতে পারবো না। সো অবশ্যই আমাদের এই শোটা আপনারা শেয়ার করে অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। সো চলুন আজকে যারা ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো পড়ি। প্রথমে আমি পড়তে চাই প্রেমার ঘটনাটি। প্রেমা লিখেছেন যে বই, আমি ঠিক সেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটছিল 90-এর দশকের শেষের দিকে উত্তরবঙ্গের একটি পুরনো জমিদার বাড়িতে। আমার এক পরিচিত বড় ভাই নাম অয়ন তার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন। অয়নরা যখন সে গ্রামে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে। পুরনো আমলের বিশাল বাড়ি, চারপাশে জঙ্গল আর বাঁশঝাড়। অয়নকে থাকতে দেওয়া হলো দোতলার এক কোণের ঘরে। ঘরটি বিশাল, কিন্তু আসবাবপত্র বলতে শুধু একটি পুরনো পালঙ্ক আর কোনায় রাখা একটা বিশাল কাঠের ট্রাঙ্ক। ট্রাঙ্কটি লোহার শিকলে পেঁচানো ছিল। অয়নের বন্ধু অনিমেষ বলেছিল, অয়ন, এই ট্রাঙ্কটা খোলার চেষ্টা করিস না, এটা আমাদের পূর্বপুরুষদের আমল থেকে এভাবে বন্ধ আছে। অয়ন হেসেই উড়িয়ে দিয়েছিল। রাত যখন গভীর হলো, চারদিক নিস্তব্ধ। হঠাৎ অয়নের ঘুম ভেঙে গেল একটি বিদ্যুতে ঘষ্টানোর শব্দে। খস 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 খস। মনে হচ্ছিল ঘরের কোনো থেকে ভারী কিছু মেঝেতে টেনে নেওয়া হচ্ছে। অয়ন টর্চ জ্বালিয়ে দেখলো ট্রাঙ্কটি ঠিক আগের জায়গাতেই আছে। কিন্তু একটা জিনিস দেখে ওর বুক কেঁপে উঠলো। ট্রাঙ্কটি যে শিকল দিয়ে বাঁধা ছিল, সেই শিকলগুলো আলগা হয়ে মেঝেতে পড়ে আছে। সে রাতে আর অয়ন ঘুমাতে পারলো না। তার মনে হচ্ছিল অন্ধকার কোণা থেকে কেউ একজন অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। পরদিন অনিমেষকে জানালে সে ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু বলল, আজ রাতে তুই আমার ঘরে শোবি। কিন্তু অয়ন জেদ ধরলো, সে দেখতে চায় আসলে কি ঘটে। রাত ঠিক 2টা। হঠাৎ ঘরের জানলাগুলো ধরাম করে খুলে গেল। যদিও বাইরে একটু বাতাস ছিল না। অয়ন দেখলো সেই বিশাল কাঠের ট্রাঙ্কের ডালাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে। ভেতর থেকে একটা পচা মাংসের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়লো। অয়ন দেখলো ট্রাঙ্কের ভেতর থেকে একটা কুচকুচে কালো হাত বেরিয়ে এলো। হাতটা অস্বাভাবিক লম্বা আর আঙ্গুলের ডগাগুলো ছোচালো। সেই হাতটা ট্রাঙ্কের কিনারা ধরে একটা বিভৎস শরীরকে টেনে বের করে আনলো। তলা পাকানো ছায়ার মতো একটা কিছু, যার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। সেটা অন্যদিকে তাকে খুব ধীর গতিতে এগোতে শুরু করলো। চিৎকার করতে চাইলো, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। একেই বলে বোবায় ধরা। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে যেন অয়নের নাম ধরে ডাকলো কেউ একজন। অয়ন দেখলো সেই ছায়াটি জানলা দিয়ে অদ্ভুত এক ক্ষিপ্রতায় বেরিয়ে পাশের অসম্ভব গাছে মিলিয়ে গেল। সকালে দেখা গেল অয়নের গলার চারপাশে লালচে কালশিটে পড়ে আছে, যেন কেউ গলা টিপে ধরার চেষ্টা করেছিল। পরে বাড়ির বড়দের কাছে জানা যায় ওই ট্রাঙ্কটি ছিল ওই বংশের এক তান্ত্রিকের। তিনি মারা যাওয়ার সময় তার অশুভ শক্তি নাকি ওই ট্রাঙ্কেই বন্দি করে গিয়েছিলেন। নিয়ম ছিল প্রতি অমাবস্যায় ওটার ওপর বিশেষ পূজা দেওয়ার, যা বর্তমান প্রজন্ম ভুলে গিয়েছিল। কারণ সেদিন ওই বাড়ি ছেড়ে চলে আসে। আজও সে একা ঘরে ঘুমাতে পারে না এবং অন্ধকারে ভারী কোনো কাঠের শব্দ শুনলে আতঙ্কে শিউরে ওঠে। বলা হয় পুরনো আসবাবপত্র অনেক সময় অশুভ শক্তি ভর করে থাকে। তারা হুট করে পুরনো কোনো জিনিস না জেনে ঘরে রাখা ঠিক নয়। এটাই ছিল ভাইয়া আমার ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, এবং ডেফিনেটলি আপনার ঘটনাটা আমি পড়ে দিলাম। আর যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো পড়া হবে। সো চলুন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন সাইজা সারা, তার আইডির নাম।
ওকে, তার ঘটনা আমি পড়ছি, উনি যেভাবে লিখেছেন আমি ওটা সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল 2014 সালে সিলেটের একটি পুরনো চা বাগানের বাংলোতে। প্রতাপ কাকা, যিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, ওনাকে অফিসিয়াল কাজে সেখানে কয়েকদিন থাকতে হয়েছিল। প্রতাপ কাকা যখন সেই বাংলোতে পৌঁছালেন তখন সন্ধ্যা নেমেছে। বাংলোটি ছিল ব্রিটিশ আমলের, উঁচু ছাদ, কাঠের মেঝে আর বড় বড় জানলা, চারপাশ মাইলের পর মাইল চা বাগান। কাকা ভাবলেন খুব শান্তিতে থাকা যাবে। রাত প্রায় 11টা। কাকা ভীষণ ক্লান্তি নিয়ে ঘুমোতে গেলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা খুঁতখুত শব্দে। মনে হচ্ছিল কেউ যেন দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। কাকা ভাবলেন হয়তো কোনো বিড়াল বা বুনো প্রাণী। বাগান এলাকায় এমন হওয়া স্বাভাবিক, কিন্তু শব্দটা বন্ধ হচ্ছিল না। দ্বিতীয় রাতে শব্দটা আরও স্পষ্ট হলো। এবার আর খুঁতখুত নয়, মনে হচ্ছিল কেউ বড় একটা দড়ি টানছে। কাঠের মেঝের উপর দিয়ে গ্যাস গ্যাস শব্দ হচ্ছে। কাকা টর্চ নিয়ে নিচে নামবেন ভাবলেন, কিন্তু তার মনে হলো দরজা ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, একদম মানুষের মতো ভারী নিঃশ্বাস। কাকা গলা খিকড়ে দিয়ে বললেন, কে কে ওখানে? বাইরে থেকে একটি বাচ্চা মেয়ের গলা ভেসে এলো, খুব মৃদু কিন্তু ঠান্ডা। কাকু, দরজাটা খোলো না, আমার খুব শীত করছে। কাকা অবাক হলেন, এত রাতে বাচ্চা মেয়ে কোত্থেকে আসবে? তিনি জানলা দিয়ে একটু বাঁকিয়ে দেখার চেষ্টা করলেন। চাঁদের আলোতে তিনি দেখলেন একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা দুটো একদম উল্টো দিকে ঘোরানো। কাকার বুক ধড়ফড় করে উঠল। তিনি আর দরজা খুললেন না। তৃতীয় রাতে কাকা ঠিক করলেন তিনি আর একা থাকবেন না। তিনি বাগানের চৌকিদারকে ডেকে আনলেন ঘরের থাকার জন্য। চৌকিদারের নাম ছিল রাম সিং। রাত প্রায় 2টো। হঠাৎ ঘরের ভেতরের তাপমাত্রা একদম নিচে নেমে গেল। কাকার মনে হচ্ছিল তিনি বরফের ঘরে আছেন। দেখে গেল ঘরের ভেতরে একটি কালো ছায়া দেয়াল বেয়ে উপরে উঠছে। রাম সিং তখন থরথর করে কাঁপছে আর বলছে, সাব, এবার কিন্তু ভালো হবে না। ও ভেতরে ঢুকে পড়ছে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা ভীষণ পচা গন্ধ বের হলো। কাকা দেখলেন তার বিছানার ঠিক নিচ থেকে একটা লম্বা ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসছে। হাতটির নখগুলো প্রায় 2-3 ইঞ্চি লম্বা। কাকা আর দেরি করলেন না, রাম সিংকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন দরজাটা বাইরে থেকে কেউ শক্ত করে বন্ধ করে দিয়েছে। হঠাৎ পেছন থেকে সেই বাচ্চা মেয়েটির গলা আবার শোনা গেল, এবার খুব কাছে, ঠিক কাকার কানের পাশে। কাকু, তুমি কোথায় যাচ্ছ? আমার শীত করছে তো। কাকা আর কিছু মনে করতে পারেননি, তিনি জ্ঞান হারান। পরের দিন সকালে বাগানের মানুষজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। শোনা যায় সেই বাংলোতে বহু বছর আগে একটি বাচ্চা মেয়ে আর তার মা থাকতো, যারা একটা দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে নিশীথ রাতে তারা অতিথি খোঁজে। প্রতাপ কাকা এখন আর কোনো পুরনো বাংলোতে থাকেন না, আর রাত 12টার পর দরজায় কোনো শব্দ হলে কখনো উত্তর দেন না। এটাই ছিল ভাইয়া আমার ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম এবং আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যারা যারা আমাদের এই ছোট্ট ফ্যামিলির সদস্য আছেন, ছোট্ট ফ্যামিলিটা তো ছোট্ট রাখলে হবে না, এটাকে অনেক বড় করতে হবে। সেই জন্য আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুকের টাইমলাইনে এবং অনেক অনেক মানুষকে ট্যাগ করে দিবেন যে ইয়েস, ইউটিউবে এরকম একটা শো হয়, আমার ভালো লাগে, চাইলে তোমরাও শুনতে পারো। সো আপনাদের একটা শেয়ার আমাদের পৌঁছে দিতে পারে আরও কয়েকজন মানুষের কাছে। এভাবে আমাদের ছোট্ট ফ্যামিলিটা আশা করতেছি বড় হবে আপনাদের ভালোবাসায়। আর আপনারা ভালোবাসেন বলেই অবশ্যই ঘটনা পাঠান আমাদেরকে, আর আপনাদের ভালোবাসা নিয়েই আমি চাই এগিয়ে যেতে। সো হচ্ছে গিয়ে আরও একটা কথা জানিয়ে দিতে চাই, যারা আসলে হরর স্টোরি শুনতে চান, শুনতে ভালোবাসেন, তারা কিন্তু আমাদের এই শোগুলো শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুকের টাইমলাইনে সহ বিভিন্ন জায়গায়। আর যদি আপনারা চান যে ইয়েস, আমার কাছে তো ভালো লাগে আপনাদের এই শোটা, আমি চাই প্রত্যেকটা এপিসোড শুনতে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন, কেমন লাগলো সেটা জানাতে পারেন আসলে কমেন্ট বক্সে। সো আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। সো চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন
তার আইডির নাম স্বপ্নের রানী। আচ্ছা, আপনার আসল নামটা কি সেটা একটু আমাদেরকে বলে পাঠালে আমাদের জন্য ভালো হতো আর কি। সো যাই হোক, চলুন আমরা চলে যাই আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে বিশাল এক পুরনো আমবাগান সংলগ্ন একটি পুরনো জমিদার বাড়িতে থাকতো অর্ক আর তার পরিবার। অর্ক তখন কলেজের ছাত্র। বাড়ির ঠিক পেছনেই ছিল এক পুরনো কুয়ো, যেটা বহু বছর ধরে কেউ ব্যবহার করতো না। গ্রামের বয়স্করা বলতেন ওই কুয়োর আশেপাশে যেন কেউ সন্ধ্যার পর না যায়। অর্ক এসব বিশ্বাস করতো না। একদিন মাঝরাতে জানালার বাইরে অদ্ভুত এক শব্দের চোটে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন কুয়োর বালতিটা অনবরত ওঠানামা করাচ্ছে। গড় গড় গ্যাচ গ্যাচ গড় গড় শব্দ হচ্ছে। অর্ক জানলার পর্দা সরিয়ে দেখলো চাঁদের আলোয় কুয়োর কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, কিন্তু তার মুখটা কুয়োর দিকে ঝুঁকে থাকা দেখা যাচ্ছিল না তার মুখটা। অর্ক ভাবলো হয়তো বাড়ির কোনো কাজের লোক, কিন্তু এত রাতে সেখানে কি কাজ? পরদিন রাতে অর্ক ঠিক করলো সে কৌতূহল মেটাবে। রাত 12টা বাজে পর সে যখন জানলার কাছে দাঁড়িয়ে, ঠিক তখন নিস্তব্ধতা চিরে তার কানে এলো এক করুণ ডাক। অর্ক, ওরে অর্ক, এদিকে আয়, আয় তো বাবা এদিকে। অর্ক চমকে উঠলো। গলাটা হুবহু তার মৃত ঠাকুরমার মতো, অথচ ঠাকুরমা মারা গেছেন প্রায় 5 বছর আগে। অর্কর বুক কাঁপতে লাগলো। সে দেখলো কুয়োর পাড়ে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটি এবার ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসছে। তার হাঁটার কোনো শব্দ নেই, যেন বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে। অর্ক চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সে দেখলো ছায়াটি তার জানলার ঠিক নিচে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে সেই ছায়াটি জানলার কাচ বেয়ে ওপরে উঠতে শুরু করলো। জানলার কাছে ফুটে উঠলো 5টি লম্বা লম্বা নখের দাগ। অর্ক এবার স্পষ্ট দেখতে পেল সেই মূর্তিটি কোনো চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত, আর মুখ দিয়ে অবিরত একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। মূর্তিটি বিড়বিড় করে বলছিল, অনেকদিন কেউ আসেনি, তুই চল আমার সাথে ওই কুয়োর নিচে। ভয়ে অর্ক জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে মেঝের উপর পড়ে থাকতে দেখে। তার মা বাবা তার ঘরে এসে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ জানলার বাইরে কাছে নয়, বরং জানলার ভেতরের দিকে কাছে কুচকুচে কালো রঙের 4টে আঙ্গুলের ছাপ লেগেছিল, যেন কেউ সারা রাত ঘরের ভেতরেই ছিল এবং বেরোনোর চেষ্টা করছিল। সেই ঘটনার পর অর্কর পরিবার ওই বাড়ি ছেড়ে চলে আসে। শোনা যায় আজও সেই কুয়োর আশেপাশে মাঝরাতে মানুষের কান্নার শব্দ পাওয়া যায়। স্থানীয়রা বলেন ওটি আসলে কোনো অতৃপ্ত আত্মার ঘর, যে আজও কাউকে সঙ্গী করার জন্য ডাক দেয়। এটাই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই আপনার ঘটনাটা ভালো লাগছে আমাদের কাছে, এবং আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে গিয়ে পিয়াল আহমেদ। ওকে, সো ওনার ঘটনাটি আমি পড়ছি, উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পিয়াল আহমেদ। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। এই ঘটনাটি ঘটেছিল অয়নের সাথে 2015 সালে। অয়ন এবং তার বন্ধু মিলে গিয়েছিল ডুয়ার্সের এক গভীর জঙ্গলের কাছে একটি পুরনো বাংলোতে। বাংলোটি ব্রিটিশ আমলের, বিশাল বড় বড় ঘর আর কাঠের মেঝে। বাংলোর কেয়ারটেকার হরিপদ দাদু শুরুতেই একটা অদ্ভুত কথা বলেছিল, দাদাবাবুরা রাত 10টার পর এই কাঠের বারান্দায় কেউ বেরোবেন না, যদি বেরোতেই হয় তবে ডান দিকে তাকাবেন না। বন্ধুরা সবাই মিলে হাহা করে হেসে উড়িয়ে দিল। পাহাড় আর জঙ্গলের মাঝে এমনই রোমাঞ্চই তারা চেয়েছিল, কিন্তু প্রথম রাতটা ছিল একদম নিঝুম। জঙ্গলের ঝিঝি পোকার ডাক এছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রাত তখন প্রায় 1টা। অয়নের হঠাৎ খুব তৃষ্ণা পেল। সে দেখলো তার বোতলটা খালি, বোতলে কোনো জল নেই। ডাইনিং রুমটা বারান্দার শেষ প্রান্তে। অয়ন মনে মনে ভাবলো, দাদু তো ভয় দেখানোর জন্য বলেছিল। সে পা টিপে টিপে বারান্দায় বেরোলো। কাঠের মেঝের উপর দিয়ে হাঁটার সময় মরমর শব্দ হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল তার ঠিক পেছনেই কেউ একজন হাঁটছে। সে থামলো, শব্দটা থেমে যায়। সে হাঁটলে আবার শব্দ শুরু হয়, ঠক ঠক করে শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল কে একজন লাঠি হাতে তার ঠিক এক সময় বা এক হাত পেছনে দাঁড়িয়ে আছে। অয়নের সারা শরীর হিম হয়ে গেল। দাদুর কথা মনে পড়লো, ডান দিকে তাকাবেন না,
অদৃশ্য সেই উপস্থিতি অয়ন কোনো মতে জল খেয়ে নিজের ঘরের দিকে ফিরছিল। বারান্দার ডান দিকে ছিল বিশাল একটা আয়না। সে নিজেকে সামলাতে পারলো না, আর চোখে আয়নাটার দিকে একবার তাকালো। আয়নায় সে যা দেখলো তার কল্পনাতেও হার মানায়। আয়নার ভেতরে দেখা যাচ্ছে অয়ন একা নয়, তার কাঁধের ওপর একটি কুচকুচে কালো হাত রাখা আছে। সেই হাতটির আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো পচে গেছে। কিন্তু বাস্তব জীবনে যখন সে নিজের কাঁধের দিকে তাকালো, সেখানে কিছুই নেই। সে আবার আয়নায় তাকালো। এবার দেখলো আয়নার ভেতর থেকে একটি মুখ ধীরে ধীরে গাড়ের ওপর দিয়ে উকি দিচ্ছে। মুখটি চামড়া নেই, শুধু মাংসপেশি দেখা যাচ্ছে, আর চোখ দুটো আগুনের গোলার মতো লাল। অয়ন চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার মনে হলো কেউ তার গলা টিপে ধরেছে। সে কোনো মতে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা রাত সে আর চোখ বন্ধ করতে পারেনি। তার মনে হচ্ছিল দরজার ঠিক ওপাশে কেউ একজন অনবরত নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে, তুই দেখে ফেলেছিস, এখন তোকে আমার সাথে যেতেই হবে। পরদিন সকালে বন্ধুরা যখন অয়নকে ডাকতে এলো, তারা দেখলো অয়ন জ্বরে কাঁপছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, অয়নের সাদা টি শার্টের পেছনে কাদের কাছে কালো পোড়া দাগের মতো 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। সেই বাংলাটি এরপর সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়। হরিপদ দাদু পরে জানিয়েছিলেন, বহু বছর আগে এক ব্রিটিশ সাহেব ওই বারান্দায় নিজের স্ত্রীকে খুন করেছিলেন। তারপর থেকে সেই অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘোরে। কারণ আজও রাতের বেলা আয়নার দিকে নিজের মুখ দেখতে ভয় পায়। তো ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম। আর আরও যারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ Farhan 8 এবং আর একটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দেবেন আমাদেরকে। আর হচ্ছে গিয়ে যারা যারা চান আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাক, আর যারা যারা আসলে আমাদের ছোট্ট ফ্যামিলিটার নিয়মিত সদস্য, তারা তো অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, চান আমাদের এই শোটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাক। সো আপনারা অবশ্যই আমাদের এই শোটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, বিভিন্ন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন যে ইয়েস, এরকম একটা শো হয় ইউটিউবে, আমাদের ভালো লাগে, চাইলে তোরাও শুনতে পারিস। সো আপনাদের ফেসবুকে শেয়ার করার সময় অবশ্যই ট্যাগ করে দেবেন আপনার কিছু বন্ধুদেরকে। সো এভাবে আমি চাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড়ো হয়ে যাক। সো আপনাদের হেল্প ছাড়া সেটা পসিবল না। আর যাদের কাছে ভালো লাগে, চান যে ইয়েস আমি এই ছোট্ট ফ্যামিলিটা নিয়মিত শ্রোতা হয়ে যাব, তারা হচ্ছে কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন, আর কেমন লাগলো সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। সো চলুন হচ্ছে গিয়ে আজকের মতো আমরা বিদায় নেই। ইনশাল্লাহ চলে আসবো আবারও আগামী শনিবার। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।